আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি। একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম সেমিস্টার যেটা, সেখানে 3টে অধ্যায় রয়েছে। সেই 3টে অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। এই দ্বিতীয় অধ্যায়ে আমার আলোচনার মধ্যে ছিল 3টে ভিডিও, যার মধ্যে প্রথম 2টো ভিডিও আমি ইতিমধ্যে করেছি। আজকে তৃতীয় ভিডিওটি আলোচনা করব। তৃতীয় ভিডিওটা মূলত এই অধ্যায়ে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর মধ্যে আমরা শেষ 2টো ইউনিট নিয়ে তৃতীয় পার্টের ভিডিওটা করব। শেষ 2টো ইউনিট, সেই শেষ 2টো ইউনিট কী আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে শেষ 2টো ইউনিট কী আছে। দেখো, শেষ 2টো, আচ্ছা আমি প্রথমে তোমাদের ভাগটা দেখিয়ে দিই। ইতিপূর্বে আমরা দেখিয়েছি আগে। দেখো, এখানে টোটাল 11টা ইউনিট ছিল। এই 11টা ইউনিটের মধ্যে প্রথম 5টা ইউনিট নিয়ে আমরা পার্ট 1-এর ভিডিও করেছিলাম। তারপর আমরা 4টে ইউনিট নিয়ে পার্ট 2-র ভিডিও করেছিলাম। এইবার আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শেষ 2টো ইউনিট, 10 এবং 11 নম্বর ইউনিট যেটা, সেই 10 এবং 11 নম্বর ইউনিট নিয়ে আমি এই ভিডিওটা করছি। 10 নম্বর ইউনিট হচ্ছে দাস প্রথা, রোম ও গ্রিসে দাস প্রথা এটা। আর দ্বিতীয় ইউনিট যেটা রয়েছে অর্থনীতিতে দাস প্রথার গুরুত্ব। এই 2টো ইউনিটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে আমরা সেটা আলোচনা করব। আমরা প্রথমে দাস প্রথা, রোম, গ্রিস এবং রোমে এই দাস প্রথা নিয়ে প্রথমে আমরা আলোচনাটা শুরু করব। এটা আলোচনা শুরু করার আগে আমাকে বলতে হবে যে দাস আসলে কাদের বলা হয়, কারা দাস বা কৃতদাস হিসাবে পরিগণিত। অতি প্রাচীনকাল থেকে পৃথিবীর নানা দেশের নানান সমাজে এই দাস প্রথার অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা কোনো প্রভু তার মালিকানাধীনে একাধিক মানুষকে তার অধীনস্থ করে রাখত, বা উল্টো দিক থেকে কোনো একজন ব্যক্তি যখন কোনো আরেকজন ব্যক্তির মালিকানাধীনে বসবাস করত বা বাঁচত, তার ইচ্ছা অনিচ্ছার উপরে তার বাঁচা মরা নির্ভর করত, তখন সেই ব্যক্তিকে কৃতদাস বলা হতো। আর এই ধরনের প্রথাকে বলা হতো কৃতদাস প্রথা বা দাস প্রথা। সাধারণভাবে মনে করা হয় যে প্রাগৈতিহাসিক যুগ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থায় এই প্রথার অস্তিত্ব ছিল। তবে অনেকেই বলেছেন যে সাম্যবাদী সমাজে, প্রাচীন সাম্যবাদী সমাজের যখন থেকে অবসান ঘটেছে তখন থেকেই কিন্তু এই দাস প্রথার সৃষ্টি হয়েছে বলে বহু গবেষক এবং বহু ঐতিহাসিক এই ভাবনা পোষণ করেছেন বা এই ধরনের মত পোষণ করেছেন। তবে প্রাচীনকালে বেশ কিছু জায়গায় এর উল্লেখ রয়েছে। দাস সম্পর্কিত আইনবিধি সুমেরীয় সভ্যতার একটি ফলকে লক্ষ্য করা গেছে। হামুরাবির আইনবিধিতেও এই ধরনের আভাস পাওয়া গেছে। মেসোপটেমিয়া, পারস্য, মিশর, গ্রিস, রোম এই সমস্ত দেশে দাসপ্রথার অস্তিত্ব ছিল, তারও কিন্তু প্রমাণ পাওয়া গেছে। যাই হোক, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে হচ্ছে রোমের দাস প্রথা। রোমে দাস বা কৃতদাস প্রথা। রোমান সমাজে 3টি শ্রেণী ছিল, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। সেই 3টি শ্রেণীর মধ্যে একটি ছিল প্যাট্রিসিয়ান, একটি ছিল প্লেবিয়ান, আর তৃতীয় শ্রেণীর মানুষ ছিল দাস বা কৃতদাস। এই কৃতদাস প্রথা রোমের সমাজে, শুধু রোম কেন বলবো, সমগ্র ইউরোপীয় সমাজেই, বিশেষ করে কিছু কিছু গুরুত্বপূর্ণ দেশে কৃতদাস প্রথা ছড়িয়ে পড়েছিল। এবং রোমের কৃতদাস প্রথা ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অধিকতর কষ্টকর একটা প্রথা, বা অধিকতর মানুষের জীবন বিপন্ন করার মতো একটা প্রথা, যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল। প্রথমে এখানে আমরা দাসপ্রথার ব্যাপকতা আলোচনা করি। দেখো, পয়েন্টগুলো কিন্তু লেখা আছে। দাসপ্রথার ব্যাপকতা, বৈশিষ্ট্য, দাসদের কাজ, এগুলো পরপর আছে। দাসপ্রথার ব্যাপকতাটা বলি। দাসপ্রথার ব্যাপকতা সম্পর্কে রোমের বহু নাগরিকই, আমরা দেখব যদি রোমের যারা নাগরিক প্যাট্রিসিয়ানরা, তাদের অধিকাংশেরই দাস ছিল। এবং সেক্ষেত্রে দাস ব্যবস্থার ক্ষেত্রে কৃতদাসরা বিভিন্নভাবে এক একজন মালিকের প্রচুর কৃতদাস থাকতো। কারণ কৃতদাসের সংখ্যার উপরেই
তাদের আভিজাত্য নির্ভর করত। কোনো কোনো ধনী রোমান নাগরিক 10,000 থেকে 20,000 কৃতদাসের মালিক ছিলেন, এটাও কিন্তু লক্ষ্য করা গেছে। প্রখ্যাত গবেষক গ্র্যান্ট তিনি বলেছেন যে স্বাধীন রোমান নাগরিকরা কৃতদাসের শ্রমের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে তারা নিজেদের পোশাক পরা, স্নান করতে যাওয়া বা স্নান করতে যাওয়ার সময় তার পোশাক বহন করা, রান্নাবান্না করা ইত্যাদি সমস্ত কাজেই কিন্তু দাসরাই দাসদেরকে নিযুক্ত করত। অর্থাৎ বেশিরভাগ দাসই, অর্থাৎ রোমের যারা দাস তাদের বেশিরভাগই ছিল বিদেশি, তবে এদের মধ্যে বহু দাস ছিলেন উচ্চশিক্ষিত। এই ব্যাপকতার কারণ কি? আসলে এই ব্যাপকতার মূলত 4টি কারণ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে গরিব মানুষেরা ঋণগ্রস্ত হয়ে নিজেদের পুত্র বা কন্যাকে বন্ধকি দাস হিসাবে পরিণত করত। দ্বিতীয় ক্ষেত্রে রোমে বা গ্রিসে কৃতদাস প্রথার প্রভাব লক্ষ্য করা গেছে। 3 নম্বর ক্রমাগত যুদ্ধ বিজয় এবং যুদ্ধবন্দীদের কৃতদাসে পরিণত করা। আর 4 নম্বর ছিল সস্তা এবং সহজলভ্যতা। দাস শ্রমিক ব্যাপারটা, দাস প্রথাটা মানে মানুষ কেনা বেচাটা সবচেয়ে সহজ ব্যাপার ছিল এবং সস্তা ছিল। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যটা আলোচনা করি। দাস প্রথার একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন প্রথম বৈশিষ্ট্য হিসেবে এখানে লেখা থাকে কৃতদাস সৃষ্টি। কীভাবে কৃতদাস সৃষ্টি হতো? যুদ্ধবন্দী কোনো ব্যক্তি কৃতদাস হতে পারত। দারিদ্রতার কোনো ব্যক্তির কৃতদাস হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কেউ যদি অনাথ হিসাবে জন্মগ্রহণ করে, অর্থাৎ পরিত্যক্ত কোনো শিশু, সে কৃতদাস হতো। ঋণ ভারে কোনো দরিদ্র ঋণ গ্রহীতা তার মহাজনের ঋণ পরিশোধ করতে না পেরে ঋণগ্রস্ত ব্যক্তি সেই মহাজনের দাসে পরিণত হতো। আবার জন্মসূত্রে কৃতদাস হতো। এই জন্মসূত্রে যারা কৃতদাস হতো তাদেরকে বলা হতো ভার্নি। এইবারে পরেরটা দেখো, অধিকার এবং স্বাধীনতাবিহীনতা। রোমের রাষ্ট্রীয় জীবনে কৃতদাসরা পরাধীন ছিল, তাদের কোনো স্বাধীনতা ছিল না, জীবনে তাদের কোনো স্বাচ্ছন্দ্য ছিল না। তারা বিভিন্ন কাজ করত, এক কথায় রোমের সমস্ত ধরনের কাজ করত। নিরাপত্তা রক্ষা করা, বাড়ি এবং রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু নিজেরা ছিল বঞ্চিত। কী কী কাজকর্ম করতো এরা? আমি আগেই বলেছি, কৃতদাসদের শ্রমেই রোমের বিশালাকার প্রাসাদ, রাস্তাঘাট, সেতু, প্রয়োগ প্রণালী অর্থাৎ নির্মাণ কার্য করত, বাড়ির কাজ করত, এমনকি কোনো কোনো দাস মালিকের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। আসলে এরা ছিল প্রভুর সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি। প্রভু নিজের বাড়ি থেকে গৃহপালিত পশুর মতো রাখত, আবার তাকে ভাড়া খাটাতে পারত, বিক্রি করতে পারত, এমনকি হত্যাও করতে পারত। এই ক্ষমতা বা এই অধিকার কিন্তু প্রভুর ছিল। কোনো দাস পালানোর চেষ্টা করলে, এই দুঃসহ জীবন থেকে রক্ষা পাওয়ার জন্য, দুঃসহ জীবন থেকে মুক্তির জন্য যদি কোনো কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করত, তাহলে তার কিন্তু শাস্তি হতো। সে যদি ধরা পড়ে যেত তাহলে কিন্তু তাকে চাবুকের আঘাত সইতে হতো, উত্তপ্ত লোহার ছেঁকা দেওয়া হতো, অর্থাৎ শারীরিক নির্যাতনের দ্বারা শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন এঁকে দেওয়া হতো, যেটা তার শাস্তি। এইবার রোমের কৃতদাসদের কাজ, দাসেরা কি কাজ করত? আমি আগেই বলেছি যে রোমের কৃতদাসরা সমস্ত ধরনের কাজ করত। গৃহকাজ, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্যের কাজ, নির্মাণ কাজ, এছাড়াও কর্মকার হিসাবে, ছুতোর হিসাবে বা ঠেলাগাড়ি, বিভিন্ন ভাঙা সামগ্রী সারাইয়ের কাজ করার ক্ষেত্রে, ভেড়ার লোম থেকে সৈন্যদের ব্যবহারের উপযোগী বস্ত্র উৎপাদন করা, যোদ্ধা হিসাবেও কাজ করতো। অর্থাৎ সমস্ত ধরনের কাজ তাদেরকে করতে হতো। দাস ব্যবসা, প্রাচীন রোমে কৃতদাস ক্রয় বিক্রয় ছিল একটা গুরুত্বপূর্ণ ব্যবসা। এর জন্য দাস বাজার গড়ে উঠেছিল। রোমে বিভিন্ন জায়গায় দাস ক্রয় বিক্রয়ের জন্য বাজার গড়ে উঠেছিল। পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলের ডেলোস সেই সময় একটা বড় কৃতদাস বাজার ছিল। এছাড়া আরও একাধিক বাজার ছিল এবং এই বাজারগুলোতে কৃতদাসরা বিক্রিত হতো। একসময় রোমান সম্রাট জুলিয়াস সিজার গল অর্থাৎ বর্তমান যে ফ্রান্স, সেটার প্রাচীন নাম ছিল গল, সেই অঞ্চলে জনসাধারণকে যুদ্ধক্ষেত্রে পাইকারি হিসেবে যুদ্ধক্ষেত্রে তাদেরকে বন্দি করেছিলেন এবং পাইকারি দাস হিসাবে পাইকারি দাস ব্যবসায়ীর কাছে তাদেরকে বিক্রি করে দিয়েছিলেন। এই সময় কাপুয়া বলে একটি দাস বাজারও লক্ষ্য করা গেছে। পাইকারি ব্যবসায়ীরা দাসদের বিক্রির উদ্দেশ্যে বাজারে হাজির করত
তীর চিহ্ন এঁকে দিয়ে কৃতদাস বিক্রির বিষয়টি প্রকাশ করত, আর বিক্রয়যোগ্য কৃতদাসের মাথায় মালা, পায়ে সাদা চক এগুলো দিয়ে চিহ্নিত করত। কৃতদাসদের, যারা প্রাচ্য দেশ থেকে যে সমস্ত কৃতদাসদের আনা হতো তাদের কান ফুটো করে দেওয়া হতো। বাজারে হাজির করার যে কৃতদাস যাদেরকে বিক্রির জন্য নিয়ে আসা হতো তাদের গলায় একটা বোর্ড ঝুলিয়ে দেওয়া হতো, সেখানে তার নাম, ঠিকানা, তার কোনো অসুখ আছে নাকি, তার চুরি করার অভ্যাস আছে নাকি, তার পালিয়ে যাওয়ার অভ্যাস আছে নাকি, তার আত্মহত্যা করার প্রবণতা আছে কি না, বা তার দাম কত, এটসেট্রা এগুলো লেখা থাকতো। কেনার পর দেখো, আজকের দিনের মতো পণ্য কিনলে যেমন তার ওয়ারেন্টি হয় বা গ্যারেন্টি হয়, ঠিক তেমনি কৃতদাসের ক্ষেত্রেও ছিল। সেই যুগে কৃতদাস কেনার পর ক্রেতা সেই কৃতদাসের কোনো ত্রুটি যদি খুঁজে পায় তাহলে পরবর্তী 6 মাস সেই কৃতদাসকে বিক্রেতার কাছে সে ফেরত দিতে পারত। মানে আজকের দিনের ওয়ারেন্টির মতো বা গ্যারেন্টির মতো পুরোপুরি পরিবর্তন হতো। এটা ছিল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। মূল্য কীরকম নির্ধারিত হতো কৃতদাসদের? আসলে কৃতদাসদের মূল্য তাদের শারীরিক সামর্থ্য, তাদের বিদ্যাবুদ্ধি, তাদের সৌন্দর্য, এই সব কিছুই দিয়ে যাচাই হতো। প্রথমত শক্ত সামর্থ্য শিক্ষিত দাস, সুন্দরী কৃতদাসী, তাদের মূল্য একটু বেশি হতো। অন্ধ অশক্ত হলে, বৃদ্ধ হলে তাদের দাম তো স্বাভাবিক কম হবে। এই ব্যাপারটা কিন্তু সেখানেও ছিল। অর্থাৎ নীতিবোধ ব্যাপারটা কিন্তু ছিল না। বহু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে পাইকারি দাস ব্যবসায়ীরা নীতিবোধহীন হিসেবে তারা কৃতদাসীদেরকে, সুন্দর কৃতদাসীদেরকে পতিতালয়ে বিক্রি করে দিত। আবার অনেকে ভাড়া খাটাতো। অনেক মালিক তার কৃতদাসীদেরকে পতিতালয়ে ভাড়া খাটিয়ে অর্থ উপার্জন করত। এভাবেও চলত। এইভাবে কৃতদাসদের জীবন ছিল অত্যন্ত দুর্দশাগ্রস্ত। একটা দুর্দশাগ্রস্ত জীবনের মধ্য দিয়ে তাদেরকে কাটাতে হতো। তাদের কোনো ধরনের আইনি অধিকার ছিল না। প্রভুরা অমানবিক আচরণ করত, নির্যাতন করত, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিকার করা যেত না। শারীরিক নির্যাতন তো নিত্যদিনের সঙ্গী ছিল, কারণ তারা ছিল প্রভুর সম্পত্তি। প্রভু তাদেরকে বিক্রি করতে পারত, ভাড়া খাটাতে পারত, হস্তান্তর করতে পারত, কিন্তু পালানোর চেষ্টা করা যাবে না। যদি কখনো পালানোর চেষ্টা করত, আর সেক্ষেত্রে যদি ধরা পড়ে যেত পালিয়ে যাওয়া কৃতদাস, তাদেরকে বলা হতো মেনুমিসিও। এই পালিয়ে যাওয়া কৃতদাস ধরা পড়লে কি হতো, তার মাথায় গরম লৌহ শলাকা দিয়ে এফ লিখে দেওয়া হতো। এফ কথাটার অর্থ হচ্ছে ফিউজিটিভাস বা পালানোর প্রতীক। এই এফ চিহ্নটা লিখে দেওয়া হতো, ছ্যাঁকা দেওয়া হতো। অনেক সময় কৃতদাসরা পালিয়ে যাতে না পারে তার জন্য তাদের গলায় শেকল পরিয়ে রাখা হতো, হাত পা শেকল দিয়ে বেঁধে রাখা হতো। অর্থাৎ অমানবিকতা ছিল চরম, কারণ এরা প্রভুর সম্পত্তি। একটা রোমান সভ্যতায় একটা অদ্ভুত ধরনের উৎসব ছিল, গ্ল্যাডিয়েটর। এই গ্ল্যাডিয়েটরের লড়াই একটা অসাধারণ প্রথা। কীরকম ধরনের, যেমন মালিকেরা, কৃতদাসের মালিকরা কী করতো, বছরের নির্দিষ্ট দিনে তারা কি করত, এই নিষ্ঠুর খেলাটি খেলতো। একটা হিংস্র পশুর সঙ্গে কোনো কৃতদাসকে লড়াই করতে বাধ্য করত। একটা হিংস্র পশুর সঙ্গে একজন কৃতদাসের লড়াই করা কতটা কষ্টকর, আর সেটা মানুষেরা উপভোগ করত দেখে। এই হিংস্র পশুটা কৃতদাসটাকে ছিঁড়ে খুবলে তার মাংস খেত, তাকে হত্যা করত। এটাই ছিল একটা মজার খেলা। কোনো সময় কখনো কখনো, সবসময় তো হতো না, স্বাভাবিকভাবে একটা হিংস্র বাঘ বা একটা হিংস্র সিংহ সে তো মানুষটাকে, অর্থাৎ কৃতদাসটাকে হত্যা করবে এবং খাবে তার মাংস, এটা স্বাভাবিক। কিন্তু কখনো কখনো এর উল্টোটাও হতো। বহু ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে গ্ল্যাডিয়েটররা কিন্তু হিংস্র পশুর সঙ্গে লড়াইয়ে জিতে যেত, আর যদি কেউ জিতত তাহলে সে কিন্তু দাসত্ব থেকে মুক্ত হতো। এতগুলো জিনিসের পরেও আমরা একটা কথা বলতে পারি যে রোমান সভ্যতায় সবাই যে খারাপ ছিল, সব মালিক দাসীদেরকে খারাপ চোখে দেখত, সব মালিক দাসীদের উপর অন্যায় আচরণ করত, তাদের নির্যাতন করত, এমন কিন্তু নয়। কিছু মালিক ছিলেন যারা কিন্তু দাসীদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করত, সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করত। এমনও লক্ষ্য করা গেছে, বেশ কিছু গবেষক, ঐতিহাসিক এমনও বলেছেন যে বেশ কিছু প্রভু ছিলেন যারা কিন্তু দাসীদের প্রতি যত্নশীল। তারা দাসীদেরকে ভালো খাবার দিত, দাসীদেরকে ভালো রাখার চেষ্টা করত। রোমান সভ্যতায় একটা উৎসব হতো,
বছরের একটা নির্দিষ্ট দিন একটা উৎসব হতো, সেই উৎসবটার নাম হচ্ছে সতুর্নালিয়া উৎসব। সতুর্নালিয়া উৎসব, এই সতুর্নালিয়া উৎসবটা কি না, সতুর্নালিয়া উৎসব হচ্ছে একটা বিশেষ ধরনের উৎসব, যে উৎসবটাতে একটা দিন কৃতদাস হতো মালিকের মতো আর তার প্রভু হতো কৃতদাসের মতো। অর্থাৎ কাজের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে কৃতদাসরা মালিকের থেকে কিছুটা সুযোগ সুবিধা, কিছুটা ভালো আশা ব্যবহার প্রত্যাশা করত। এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, বছরের একটা নির্দিষ্ট দিন। এটা ছিল সতুর্নালিয়া উৎসবের দিন। দেখো, তাহলে আমরা কৃতদাসদের দুর্দশাগ্রস্ত জীবন পর্যন্ত আলোচনা করলাম। এইবার আমরা আলোচনা করব বিদ্রোহ, মুক্তির উপায় এবং দাস প্রথার ফলাফল। বিদ্রোহের কথা বলি। আসলে প্রাচীন রোমে কৃতদাসদের প্রতি তাদের প্রভুর ভালো ব্যবহার যে ব্যাপারটি বললাম, সেটা ছিল খুবই ক্ষীণ, এক কথায় মাইক্রোস্কোপিক মাইনরিটির মতো ব্যাপারটা ছিল। অত্যন্ত বিরল ঘটনা ছিল এগুলো। আসলে নিপীড়ন, অত্যাচার, অর্ধাহার, অনাহার, শোষণ এগুলো ছিল নিত্যদিনের সঙ্গী। আর এই অসহনীয় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কখনো কখনো কৃতদাসরা বিদ্রোহের পথে পা বাড়াত। রোমে এইরকম 3টি বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। প্রথম কৃতদাস বিদ্রোহ 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এবং তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। এই 3টি কৃষক বিদ্রোহ লক্ষ্য করা গেছিল, যার মধ্যে তৃতীয় দাস বিদ্রোহের নায়ক ছিলেন স্পার্টাকাস। যদিও বা এই বিদ্রোহে কৃতদাসরা হয়তো কিছু কিছু অধিকারের স্বীকৃতি পেয়েছিল, কিন্তু একেবারে কৃতদাসত্ব থেকে তাদের মুক্তি হয়নি। মুক্তির উপায় ছিল, তবে রোমান প্রভুরা তাদের অধীনস্থ কৃতদাসদের কখনো কখনো মুক্তি দিত। সেই কৃতদাসত্ব থেকে মুক্তির যে বিভিন্ন উপায়গুলো ছিল, সেই উপায়গুলির মধ্যে একটি ছিল অর্থ প্রদান, আনুগত্য লাভ, প্রভুকে সেবা দান করা, প্রভুর জীবন রক্ষা করা, গ্ল্যাডিয়েটরের লড়াইতে জয়লাভ করা বা সেনেটের উদ্যোগ। এর মাধ্যমে কৃতদাস তার দাসত্ব জীবন থেকে মুক্তি পেতে পারত। এবার বলি কৃতদাস প্রথার ফলাফল, অর্থাৎ রোমে যে কৃতদাস প্রথা ছিল, সেই কৃতদাস প্রথা রোমান সাম্রাজ্যে কী ফলাফল নিয়ে এসেছে। এক কথায় বলতে গেলে রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল। দাস ব্যবস্থা রোমান সাম্রাজ্যের উপর অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। যেমন বিপুল কৃষি উৎপাদন, যার মূল উৎস ছিল কৃতদাস। খনিজ উৎপাদন, এখানেও কৃতদাস। নির্মাণ কার্য, বিস্ময়কর নির্মাণ কার্য, অর্থাৎ রোমান সাম্রাজ্যের যে সমস্ত নির্মাণ কার্যগুলো হয়েছিল, কলোসিয়াম, অসংখ্য রাস্তাঘাট, সেতু, জল প্রণালী, এসবই কিন্তু কৃতদাস শ্রমের উপর নির্ভর করে। বাণিজ্যিক বিকাশ, নাগরিকদের কর্মবিমুখতা, সামাজিক স্থবিরতা, অর্থ সংকট, সামরিক দুর্বলতা, আসলে এর মূলে ছিল কৃতদাসদের শ্রম। কৃতদাসদের কার্যপ্রণালী, কৃতদাসদের দাসত্ব জীবন, এই সবই ছিল রোমের ব্যবস্থাগুলোর পরিবর্তন বা রোমের অর্থনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। এইবার আমরা যেটা আলোচনা করব, তাহলে আমরা এটা আলোচনা করলাম। এইবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্রিস। আমরা রোম এবং গ্রিস দুটো আলোচনা করব বলেছিলাম, তাহলে রোমটা আলোচনা করলাম। এইবার আমরা প্রাচীন গ্রিসে দাস প্রথা আলোচনা করব। প্রাচীন গ্রিসে যে দাস প্রথা, সেই প্রাচীন গ্রিসের দাস প্রথার ক্ষেত্রে প্রথমে যেটা বলতে হবে যে প্রাচীন গ্রিস সভ্যতার প্রাচীনকালে যে দুটো, সারা বিশ্বে যে দুটো গুরুত্বপূর্ণ সভ্যতা, তার মধ্যে একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে গ্রিস। এই রোম এবং গ্রিস এই দুটো সভ্যতাই অতীতে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে সভ্যতার সূচনা হয়েছিল, গ্রিক সভ্যতার সূচনা হয়েছিল। আর এই সভ্যতাকে ভিত্তি করে আধুনিক ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে, এটাও কিন্তু বিশ্বাস করা হয়। প্রাচীন গ্রিসে দাস বা কৃতদাস প্রথার অস্তিত্ব, স্বাধীন নাগরিক এবং কৃতদাসদের মধ্যে যে অসাম্য, সেটাও কিন্তু এখান থেকে বিভিন্ন উপাদান থেকে জানা যায়। মূলত গ্রিসে কৃতদাস প্রথার অস্তিত্বের কথা হোমারের লেখা ইলিয়াড থেকে জানা যায়। দাস বা কৃতদাস সম্পর্কে, কৃতদাস বলতে ঠিক কী বোঝায় তা নিয়ে গ্রিক পণ্ডিতদের মধ্যে বেশ নানান ধরনের
অভিমত রয়েছে। আসলে দাস বলতে কখনো এরা মালিকের সম্পত্তি, কখনো এরা গবাদি পশু, আবার কখনো বা মালিকের ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত যাকে যেমন খুশি ব্যবহার করা যায়। আসলে কৃতদাসদের কোনো পৃথক সত্তা বা অস্তিত্ব ছিল না। তাদের দাস প্রথা হলো প্রকৃতির বিধান এবং দাস হলো সেই মালিকের নিজস্ব সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি। গ্রিসে কৃতদাসদের উৎস কী ছিল? গ্রিসে কৃতদাসদের যে উৎস ছিল সেই উৎস যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে রোমের মতো এখানেও কিন্তু কৃতদাসদের উৎস লক্ষ্য করা গেছিল। মূলত যুদ্ধবন্দী হিসাবে, কখনো কখনো জলদস্যুদের আক্রমণে গ্রিসের জলদস্যুরা বিদেশিদের জাহাজ আক্রমণ করে সেখান থেকে লোকজনকে ধরে নিয়ে আসতো, তারাই দাসে পরিণত হতো, এটাও ছিল। আবার কখনো অপহরণ করা হতো, শিশুদেরকে অপহরণ করা হতো, পরে তারা দাস হিসাবে পরিগণিত হতো। কোনো ঋণী ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারার জন্য সে দাস হতো, জন্মসূত্রে কৃতদাস ছিল। আবার বাইরের থেকে যুদ্ধবন্দীদেরকে কৃতদাস হিসাবে আমদানি করা হতো। এছাড়াও স্পার্টায় ছিল হেলট, থেসালিতে পেনেস্টাই, সিসিলিতে কাইলিরি, ক্রিটে ক্লেরুটাই, এই বিভিন্ন ধরনের দাস লক্ষ্য করা গেছে যাদের বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ধরনের নাম ছিল। গ্রিসেও কিন্তু দাস ব্যবসা বেশ জমজমাট ছিল, একটা গুরুত্বপূর্ণ পেশা ছিল ব্যবসায়ীদের। বেশ কিছু ব্যবসায়ী যারা দাস ব্যবসা করত, দাস ক্রয় বিক্রয় করত। এই রকম সর্বপ্রথম গ্রিসের কিওস, সেখানে দাস বাজার গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে এথেন্স, ডেলস, কোরিন্থ, ইজিনা, এই সমস্ত জায়গায় দাস বাজার গড়ে উঠেছিল। রোমের মতো এখানেও কিন্তু দাস বাজারে দাসদের গলায় সেই কাগজ লিখে ঝুলিয়ে রাখা হতো, তার বয়স, তার দেশ, তার শরীরে কোনো অসুখ আছে কিনা, তার পালিয়ে যাওয়ার অভ্যাস আছে কিনা, অ্যাটসেট্রা এগুলো সব লিখে রাখা হতো। বাজারে যেমন পণ্য ক্রয় বিক্রয় হয়, তেমনই ক্রেতারা কৃতদাসদেরকে মাংসপেশি টিপে তার শারীরিক সক্ষমতার বিচার করে পরীক্ষা নিরীক্ষা করে কৃতদাস কিনত। তবে দাসেদের দাম খুব বেশি ছিল না। গ্রিসে সাধারণত দাসেদের মূল্য খুব সামান্যই ছিল। সেখানে কৃতদাসী, সুন্দরী দাসী, কর্মঠ দাস, এদের একটু দাম ছিল স্বাভাবিকভাবে। কি কি কাজ করতে হতো দাসেদের? একই রোমান সভ্যতার মতো এখানেও তাদের গৃহকাজ করতে হতো, বাড়ির সমস্ত কাজ, ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, শস্য ঝাড়াই, কুঁয়ো থেকে জল তোলা, কাপড় বোনা, প্রভুর মালপত্র বহন করা, প্রভুর সেবা করা, খনি বা শিল্পে কাজ করা, খনিতে কাজ করতো, শিল্পে কাজ করতো। ভাড়াটে বন্ধকি হিসাবে কৃতদাস, যেমন ভাড়া খাটানো হতো, আগে বলেছিলাম বন্ধক রাখা হতো, কৃষিকাজে তাদেরকে দিয়ে কাজ করানো হতো। এছাড়া যারা শিক্ষিত কৃতদাস তারা করণিক হিসাবে ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করতো, প্রভুর ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতো। এথেন্সের বহু কৃতদাস সরকারি দলিলপত্র রক্ষণাবেক্ষণ করতো, পৌর প্রশাসনের কাজ করতো, রাস্তাঘাট তৈরির কাজ করতো, পুলিশ বিভাগে চাকরি করতো। এরা কিন্তু দাস, মালিকই এদের সমস্ত দেখভাল করত। দাস বা কৃতদাসদের সঙ্গে প্রভুদের সম্পর্ক কেমন ছিল? বহু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ভালো সম্পর্ক, আবার বহু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সম্পর্ক ভালো নয়। গ্রিসের কৃতদাস এবং প্রভুর মধ্যে আনুগত্য এবং প্রভুত্বের সম্পর্ক লক্ষ্য করা গেছে। যেমন কখনো কখনো দেখা যেত যে প্রভুর অধীনস্থ দাসরা অনেক সময় স্বাধীন শ্রমিক বা বিদেশিদের সঙ্গে একত্রে কাজ করছে, একত্রে বসবাস করছে। প্রভুর জীবন রক্ষা করার জন্য প্রভু তাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, অনেক ক্ষেত্রে তাকে পুরস্কৃত করছে। আবার আপাত দৃষ্টিতে সুসম্পর্ক থাকলেও প্রকৃতপক্ষে নির্যাতন ছিল এদের নিত্যসঙ্গী। আন্তরিকতা ছিল না। কৃতদাস তার পরিশ্রমের বিনিময়ে ভবিষ্যতে কোনো সুদিনের আশায় আলো দেখতে পেত না। সে শ্রমের প্রতি আন্তরিকতা হারিয়েছিল। শারীরিক শাস্তি, চাবুকের আঘাত, বেত্রাঘাত, লোহা পুড়িয়ে ছেঁকা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। অধিকার থেকে বঞ্চিত হতে হতো। অনেক সময় বহু কৃতদাসী তার প্রভুর যৌন লালসার শিকার হতো, যৌন নির্যাতন করা হতো। এটা ছিল এখানকার দাসেদের নির্যাতিত জীবন। এরপরে আমরা যেটা আলোচনা করব, স্পার্টিয়েট, হেলট ও পেরিয়কয়, এই তিনটি সম্প্রদায় যেটা সমাজে অর্থাৎ গ্রিসের যে পলিস
নগর রাষ্ট্র, সেই নগর রাষ্ট্রের মধ্যে একটি অন্যতম নগর রাষ্ট্র হচ্ছে স্পার্টা। সেই স্পার্টার সমাজে তিনটি শ্রেণী ছিল। একটা হচ্ছে স্পার্টিয়েট, এই স্পার্টিয়েটরা হচ্ছে স্বাধীন নাগরিক। একটা ছিল হেলট, তারা কৃতদাস। আর একটা ছিল পেরিওকয়, যারা অর্ধ স্বাধীন প্রজা। এই তিনটি শ্রেণীর মধ্যে কি সম্পর্ক ছিল সেটাই আমরা এবার আলোচনা করব। স্পার্টিয়েটরা ছিল মূলত স্বাধীন নাগরিক, তবে স্পার্টার সমাজ ব্যবস্থায় স্পার্টিয়েটদের ক্ষেত্রেও কিছু সমস্যা ছিল। যেমন এখানে নারীরা নাগরিকত্ব পেত না, নাগরিকদের সংখ্যা একটা নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করত, নাগরিকদের পেশা সৈনিক হিসাবে কাজ করা একমাত্র পেশা। এছাড়া প্রভুর ভূসম্পত্তির মালিক এই নাগরিকরা হেলটদের দিয়ে জমি চাষ করাতো। হেলটরা ছিল, হেলট অর্থাৎ দাস, কৃতদাস, স্পার্টার কৃতদাসরা হেলট নামে পরিচিত ছিল। এরা সবচাইতে শোষিত শ্রেণী ছিল। এই হেলটরা বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হতো, চাষবাস করত, সমাজের সমস্ত ধরনের কাজকর্ম, রাষ্ট্রীয় কাজ, সেনাবাহিনীতে নিয়োগ, এই সমস্ত কাজ কিন্তু এরা করত। নাগরিকদের সঙ্গে এদের সুসম্পর্ক ছিল না, নাগরিকদের সঙ্গে এদের সম্পর্ক আদৌ ভালো ছিল না। পেরিওকয়রা কিন্তু বেশ স্বাধীন বা সামাজিক রাজনৈতিক অবস্থান ছিল। এরা স্বাধীন নাগরিক এবং হেলটদের মাঝামাঝি স্তরে অবস্থান করত। এরা নানাবিধ কাজ করত, যেমন জমি জমা চাষ করত, শিল্প উৎপাদন করত, বাণিজ্যের কাজে নিযুক্ত থাকতো, এরকম বিভিন্ন সেনাবাহিনীতে নিয়োগ হতো এদের। নাগরিকদের সঙ্গে এদের সম্পর্ক, পেরিওকয়দের সম্পর্ক মোটামুটি সুসম্পর্ক ছিল। তবে পেরিওকয়রাও কিন্তু স্পার্টার স্বাগতিক নাগরিকদের দ্বারা, অর্থাৎ যারা স্পার্টিয়েট তাদের দ্বারা বৈষম্যের শিকার হতো, শোষিত হতো। তারাও নির্যাতিত হতো, তাদের প্রতিও বঞ্চনা করা হতো, তাদের উপর কর চাপিয়ে দেওয়া হতো। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তারাও, তাদের মধ্যেও অনেকে অনাগরিক ছিলেন, ফলে তাদেরকেও কিন্তু কষ্ট সহ্য করতে হতো। এইবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতিতে দাসপ্রথার গুরুত্ব। রোমের অর্থনীতিতে, গ্রিসের অর্থনীতিতে, মিশরের অর্থনীতিতে, ভারতীয় অর্থনীতিতে দাসপ্রথা কী গুরুত্বপূর্ণ বিস্তার করেছিল। দেখো, সুপ্রাচীন কাল থেকে পৃথিবীতে দাসপ্রথার অস্তিত্ব ছিল, ভারতবর্ষেও ছিল। তবে রোম, গ্রিস বা মিশর এই সমস্ত দেশগুলোর মতো ভারতীয় দাসপ্রথা কিন্তু ছিল না। ভারতে দাসপ্রথা একটু অন্য ধরনের ছিল। রোমান সভ্যতায় দাসপ্রথা ছিল সবচেয়ে কঠোর এবং ব্যাপক আকার ধারণ করেছিল রোমান সভ্যতার দাসপ্রথা, এবং রোমান অর্থনীতি পুরোপুরি দাসপ্রথা নির্ভর হিসাবে পরিগণিত হয়েছিল দাসদের উপর। কারণ রোমের দাসরা গৃহকাজ ছাড়াও কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, নির্মাণ কাজ সমস্ত কিছুতে তারা যুক্ত থাকতো। অর্থাৎ অর্থনীতির মূল স্তম্ভটা তারাই কিন্তু পরিচালনা করত। তাদের দ্বারাই কিন্তু, তাদের শ্রমের উপর নির্ভর করে অর্থনীতির ভিত প্রতিষ্ঠিত হয়েছিল। একই কথা গ্রিসের ক্ষেত্রেও বলা যেতে পারে। গ্রিসেও যে দাসরা ছিল তারা যে শুধুমাত্র গৃহকাজ করতো তা কিন্তু নয়, খনি, শিল্প, অন্যান্য সরকারি কাজ, বিভিন্ন ধরনের কাজের সঙ্গে তারাও কিন্তু যুক্ত ছিল। সুতরাং এখানেও গ্রিসের ক্ষেত্রেও কিন্তু দাস নির্ভর উৎপাদন পদ্ধতি, দাস নির্ভর অর্থনীতি লক্ষ্য করা গেছিল। মিশরের ক্ষেত্রেও কিন্তু মিশরীয় অর্থনীতিতেও দাসদের গুরুত্ব ছিল। মিশরের অর্থনৈতিক ক্ষেত্রে দাসেদের নির্মাণ কাজ করা, কৃষিকাজ করা, শিল্প কাজের সঙ্গে যুক্ত থাকা, এগুলো কিন্তু তারা করত। তবে সমস্যা একটা ছিল, পৃথিবীর সব দেশের ক্ষেত্রে, সে রোম, গ্রিস বা মিশর সব ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে দাসেদের উপর অধিক নির্ভরশীল হওয়ার কারণে নাগরিকরা কর্মবিমুখ হয়ে পড়েছিল। তবে মিশরীয় দাসরা মিশরের অর্থনীতিকে সুদৃঢ় করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের কথা বলি, ভারতে দাসপ্রথার প্রচলন থাকলেও রোম, গ্রিস বা মিশরের মতো ছিল না, এটা আমি আগেই বলেছি। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে দাসদের ভূমিকা ওই দেশগুলোর মতো ছিল না, এখানে গৌণ ভূমিকা পালন করত। কারণ দাসরা এখানে বাড়ির কাজের লোক, বাড়ির চাকর কাজ করত, ভৃত্য হিসাবে কাজ করত, কেনা গোলাম বা মালিকের সম্পত্তি হিসাবে ভারতে কিন্তু তারা কাজ করত না। এখানে অর্থনীতির ক্ষেত্রে দাসদের তেমন কোনো ভূমিকা ছিল না। সমাজে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করত, অর্থনীতিতে তাদের হয়তো ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকা পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু ব্যাপারটা ছিল না। এখানে কিন্তু অনেকটা কম, দাসেদের জীবন অনেক বেশি সুস্থ, অনেক বেশি সাবলীল ছিল, যেখানে মালিকের সঙ্গে দাসেদের সম্পর্ক, ভারতীয় ইতিহাসে মালিকের সঙ্গে দাসেদের সম্পর্ক ছিল অত্যন্ত সৌহৃদ। এইবার যেটা আলোচনা করব যে সাংস্কৃতিক স্থানান্তর
দাস অর্থনীতিতে তার প্রভাব। এই সাংস্কৃতিক স্থানান্তর এবং দাস অর্থনীতিতে তার প্রভাব যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সাধারণভাবে সংস্কৃতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জীবনচর্চা, মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ভাষা, ধর্ম, এসবই হচ্ছে সংস্কৃতির অঙ্গ হিসাবে পরিগণিত হয়। এই সংস্কৃতির সঙ্গেই দাস অর্থনীতি বা সংস্কৃতি যখন পরিবর্তিত হচ্ছে তখন দাস অর্থনীতি কিভাবে পরিবর্তিত হচ্ছে বা তার উপর দাস অর্থনীতি কী প্রভাব বিস্তার করছে। সাংস্কৃতিক স্থানান্তর বা বিনিময় একাধিক সাম্রাজ্য বা সভ্যতার মধ্যে সাংস্কৃতিক বিনিময় দাস অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। রোম সাম্রাজ্য এবং চীনের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ, সাংস্কৃতিক যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছিল। রোমান সাম্রাজ্য এবং ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক যোগাযোগ, সাংস্কৃতিক যোগাযোগ। রোমান সাম্রাজ্য, মিশর, রোমান সাম্রাজ্য, উপমহাদেশীয় সাম্রাজ্যগুলির মধ্যে যোগাযোগ, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দাস অর্থনীতির একটা প্রভাব ছিল। কারণ এই দাস অর্থনীতি একবার কৃষিক্ষেত্রে যেমন প্রভাব বিস্তার করেছিল, যেমন শিল্প বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছিল, তেমনি সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। কৃষিক্ষেত্রে রোম, গ্রিস, মিশর, ভারতীয় কৃষিক্ষেত্রে দাস বা দাস শ্রমিকদের বা কৃতদাসদের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। তারা নানা দেশ থেকে নিযুক্ত হয়, তাদের কৃষি পদ্ধতি আলাদা ছিল, তাদের পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সেই কৃষি পদ্ধতি উন্নত এবং উৎপাদনশীল হয়। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্প, সাধারণ শিল্প, বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর দাস শ্রমিক নিয়োগ করা হতো। তারা তাদের পরিশ্রম দিয়ে অর্থনীতিকে একটা গুরুত্বপূর্ণ ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিল। তেমনি বিভিন্ন দেশের নানান সাম্রাজ্যের শিল্পকর্মের সঙ্গে, বিশেষ স্থাপত্য ভাস্কর্য কর্মের সঙ্গে দাসেদের নিয়োগ করা হতো। ফলে তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা, তাদের নিজস্ব মননশীলতাকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তুলতে সাহায্য করেছিল। পরবর্তীকালে একসময় কৃতদাস প্রথা নিষিদ্ধ হয়, সারা পৃথিবী জুড়ে কৃতদাস প্রথা নিষিদ্ধ হয়ে যায়। রোমে, গ্রিসে, মিশরে তখন কিন্তু অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, আর সেই জায়গাটা দখল করে পরবর্তী সময়ে সামন্ততান্ত্রিক অর্থনীতি, অর্থাৎ জমিদারি কাঠামো তৈরি হয়। দেখো, এই হচ্ছে আমার এই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এই অধ্যায়ের আলোচনা। আমরা 3টে ভিডিওর মাধ্যমে আলোচনাটা করলাম। আমি প্রতিবারই যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই আলোচনাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত, কারণ এই অধ্যায় অনেক বড়, এর আলোচনা অনেক বিশাল, কিন্তু সেভাবে আলোচনা করা সম্ভব হয় না যেহেতু আমাকে ছোট পরিসরের মধ্যে আমি আলোচনা করি। তো কিন্তু আশা করছি যে এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু অধ্যায়টা সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে, যেটা আমার মূল উদ্দেশ্য, যে তোমাদের মধ্যে একটা অধ্যায় সম্পর্কে, পুরো অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া। সুতরাং ভিডিওগুলোকে যদি বারবার দেখো তাহলে কিন্তু তোমাদের সেই ধারণাটা তৈরি হবে এবং আমি মনে করব যে আমার উদ্দেশ্য সফল হয়েছে। যাক, দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তী সময়ে আমি আবার তৃতীয় অধ্যায়ের ভিডিও তৈরি করব, তখন আবার তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানে রাখছি, তোমাদেরকে ধন্যবাদ জানাই, আরেকবার স্নেহ ভালোবাসা জানিয়ে শেষ করছি।